এদিকে 21শে ফেব্রুয়ারি গভীর রাতে এইমাত্র শেখ হাসিনা বাংলাদেশ আসছে। লক্ষ লক্ষ কর্মী তার অপেক্ষায় রাজপথে, অনেকে তাণ্ডবও করছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন সেনাপ্রধান, উনাকেও এইসবে অনেকে জড়িত করছে। কপাল খুলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস গভীর রাতেই কঠিন একটি পদক্ষেপ নিলেন। আমরা প্রতিনিয়ত বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছি। এবার বাংলাদেশে উঠে এলো যেখানে শেখ হাসিনা তিনি নাকি বাংলাদেশে ফিরতে পারেন, তেমনটাই তিনি জানিয়েছেন। মোহাম্মদ ইউনূস তিনি নাকি আতঙ্কে রয়েছেন। ঠিক কোন জায়গায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে মোহাম্মদ ইউনূসের? তবে কি এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে? একটা ডাকাতির ঘটনা নিশ্চয়ই আমাদের চোখে পড়েছে। আমাদের যৌথ বাহিনী, আমাদের সামরিক বাহিনী মাঠে আছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তার সাথে পুলিশ সহ সবাই মিলে একটা অপারেশনের মধ্যে আছেন। সেই সময় এরকম একটা ঘটনা ঘটলো, সুতরাং এটাকে জাস্ট একটা যেন তেন একটা ডাকাতির ঘটনা হিসেবে দেখা একেবারেই ভুল হবে। এটার পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং চক্রান্ত আছে, এটাকে এভাবেই দেখা উচিত। শুধু বাসের 2 নারী যাত্রী চিৎকার আর কান্নার আওয়াজ শুনছিলেন, হ্যাঁ, এখানে 2 জন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এদেশের জনগণ আর কবে বুঝবে, বা শেখ হাসিনার সময়ে যে এদেশের জনগণ নিরাপদে সারা রাত্র যে দেশে চলাফেরা করতে পারতো, এই ছোট্ট একটা বিষয় মানুষ কবে বুঝবে? আর এই সরকার যে ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে, এটিও বা এই দেশের জনগণ কবে বুঝবে? আরও কি বোঝার বাকি রয়েছে যে এই সরকার বর্তমান বাংলাদেশের জনগণকে প্রোটেক্ট দিতে আপনার ব্যর্থ হচ্ছে। বিশেষ করে এদেশের জনগণ বর্তমান ছিনতাইকারীর হাত থেকে আপনার বাঁচতে চায়। বাংলাদেশের পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র বলে কিছুই নেই। তাই আমাদের লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা। তাদেরকে আবার ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হচ্ছে। পরিবর্তনটা কোথায় আসলো? একজন ছাত্রলীগ কর্মী সে অন্যায় করছে, কথার কথা, আইন আছে, ডেভিল হ্যান্ড চলছে, কিন্তু তাকে ডেকে নিয়ে আপনি প্রকাশ্যে কুপিয়ে হত্যা করবেন, এটা তো সরকারের জন্য কোথাও না কোথাও একটা চাপের বিষয়। শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর বাংলাদেশের পরিস্থিতি এখন কিন্তু যথেষ্টই অশান্ত হয়ে রয়েছে। হ্যাঁ, অশান্ত আছে দেশ। এখন কি শেখ হাসিনা এসে শান্ত করতে পারবে? দর্শক শ্রোতা, 21শে ফেব্রুয়ারি গভীর রাতে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর একটি নিউজ প্রকাশ হয়েছে, এবং এই নিউজটি প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে যায় এবং তারা তাণ্ডব করে শেখ হাসিনার দেশে আসা নিয়ে এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সবকিছু কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে শেখ হাসিনা কিভাবে আসতেছে, শেখ হাসিনাকে কে দেশে আনতেছে, এবং শেখ হাসিনা দেশে এসে কি করবে। আপনাদের মনে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আসুন দর্শক, আপনাদের জন্য যেই নিউজগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি, এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। শেখ হাসিনার দেশে ফিরা, অন্যদিকে দেশের মধ্যে যে আমাদের সমন্বয় উপদেষ্টা ডক্টর ইউনূস, তাদের কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও শেষে কমেন্ট করব এবং আমাদের মতামতগুলো প্রকাশ করব। এই দেশে আপনি এখন যেদিকে তাকাবেন শুধুমাত্র বিএনপি, ছাত্রদল, তারপর হচ্ছে যুবদল, ছাত্র শিবির, জামাত ইসলাম, তারপরে তাদের যেই আরো সংগঠনগুলো আছে, বৈষম্য বিরোধীদের মধ্যেও হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার। প্রশ্ন হচ্ছে 6 মাস আগেও এই দেশে এবারে যে দৃশ্যত অন্তরে অন্তরে না, দৃশ্যত 95% মানুষ আওয়ামী লীগ ছিল। এদের মধ্যে অন্তরে ছিল কই পার্সেন্ট? 5ই আগস্ট এটা প্রমাণ হয়ে গেছে, তাই না? একটা মিছিল হলে মানুষের সারি দেখা যেত, লক্ষ লক্ষ মানুষ। এখন বাত্তি দিয়ে খুঁজা 2-4-10 জন আওয়ামী লীগের নেতা পাওয়াটাও কষ্টকর হয়। আবার পরিস্থিতি বদলাইছে। যুব দলের মিছিলে দেখবেন যে খালি পোলাপাইন, যুব ছাত্র দলের মিছিলে খালি পোলাপাইন, শিবিরের মিছিলেও খালি পোলাপাইন। এখন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে। এতদিন যাবৎ ছাত্রলীগের মধ্যে আপনার ছাত্রদল, তারপর হচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঢুইকা গেছিল, ঢুইকা অনেক ধরনের কিন্তু মেটিকুলাস প্ল্যান হয়ে গেছিল। এখন সেই একই ভঙ্গিতে কাটা দিয়ে কাটা তুলছে ছাত্রলীগ, আর পেছনে অবশ্যই শেখ হাসিনার একটা মেটিকুলাস প্ল্যান তো আছেই, যে তোমরা ওইটাই করো যেটা তারা আমাদেরকে করছে। এখন নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ, সেই কলেজের সম্প্রতি ছাত্রদলের কমিটি ঘোষণা দিয়েছে জেলা ছাত্রদল। ওই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকেই ছাত্রদলের সভাপতি করা হয়েছে। ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া এই ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ শাকিল হোসেন। তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক পদে রয়েছেন। আর এটা নিয়ে গণমাধ্যম নিউজ করেছে যে ইতিমধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া তার যে পুরোনো ছবি
এগুলা ভাইরাল হচ্ছে। আর এ নিয়ে সিংড়ার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা সমালোচনা যে কেমনে হান্দাই গেল। ছাত্রলীগের একজন নেতা ছাত্র দলের কর্মীও না, ডাইরেক্ট সভাপতি কিভাবে হইল? এটা আওয়ামী লীগের সময় হইতো, বিশ্বাস করেন। ছাত্রলীগের মধ্যে এই যে আপনি দেখেন এখন শিবিরের অনেক পোলাপাইন বা যে সার্জিস হাসনাতরা, তারা সবাই ছাত্রলীগের ভালো ভালো জায়গায় ছিল। এমনকি এমন এমন প্রোগ্রামে যাইতো যেখানে মন্ত্রী, এমপি, সচিব, উপসচিব, শেখ হাসিনার খুবই কাছের মানুষ যারা, তাদের কাছ পর্যন্ত তারা পৌঁছাইতে পারছে। কেমনে? ইট ওয়াজ এ প্ল্যান। সে একই প্ল্যান টাকা দিয়া হোক, যেমনে যেমনে হোক, ম্যানেজ করে হোক, তারা কিন্তু খেলছে। আগে বিএনপি এবং ছাত্র শিবির মিলা খেলছে ছাত্রলীগের নিয়া। এখন ছাত্রলীগের পোলাপাইন, আওয়ামী লীগের মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু এই পদ পদবিগুলোতে বসছে। জামাতেও আমরা দেখছি। এ বিষয়ে আপনার ছাত্রদলের সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা শাকিল বলছেন, আমার এলাকার একজন ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি কমিটিতে আমার নাম দিয়েছিলেন, বিষয়টি আমি জানতাম না। আর বিগত সময়ে এলাকা ভিত্তিক রাজনীতির কারণে ছাত্রলীগের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানকার একটা ছবি তারা ভাইরাল করছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, এটা এলাকার সকলেই জানে। এছাড়াও জেলার বিভিন্ন কলেজে ছাত্রলীগ কর্মীদেরকে ছাত্রদলের পদ দেওয়া সহ নানান কারণে কলেজ কমিটিগুলোর ছাত্রদলের নেতৃবৃন্দের পদত্যাগের হিড়িকও পড়েছে। জেলা ছাত্রদল বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ছাত্রদলের ফরম পূরণে মিথ্যা তথ্য প্রদান করায় আব্দুল্লাহপুর সরকারি ডিগ্রি কলেজ, গোপালপুর, খুবজিপুর তো 4 জনকে আপনার সদস্যপদ অব্যাহতি করেছে। এখন অব্যাহতির আগে এত বড় একটা কমিটি হয় কলেজের, যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটা কি? ওই যে ছাত্রলীগের সাদ্দাম ঢাকা পয়সা সাইন দিয়ে দিত টাকার বিনিময়ে। জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদলের, একটা ইউনিয়ন ছাত্রদলের বা ছাত্রলীগের কমিটি হয়তোবা হ্যালো অথবা রূপাইয়া, দুইটার একটা তো হবেই ভাই। এখন আওয়ামী লীগ নতুন সিস্টেমে কিন্তু মাঠে নামছে, এমনকি আস্তে আস্তে সবাই মিশা যাবে, এটাই বাস্তব, তাই না? এতদিন মিশা গেছে, এখন চারদিকে বিএনপি। এত বিএনপি কি আসল বিএনপি? না, এখন আওয়ামী লীগের সেগুলোর মধ্যে ইনক্লুড হচ্ছে। কাল ভারতের সেনাপ্রধান হঠাৎ করে এমন কিছু কথা বলেছেন, তাতে মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসের প্রধান সঙ্গী পাকিস্তানের রাতের ঘুম কিন্তু উড়ে গেছে। ভারতের সেনাপ্রধান পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, অনেক হয়েছে। অন্তত সীমান্তবর্তী এলাকায় যেভাবে বাংলাদেশ দিনের পর দিন ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে, তা কিন্তু এবার মেনে নেওয়ার দিন কার্যত শেষ। অর্থাৎ ভারতবর্ষ এতদিন যে উদারতা দেখাচ্ছিল, বাংলাদেশের মতো ছোট্ট পুচকে একটা দেশকে সমীহ করছিল, সম্মান করছিল, সম্ভ্রমের দৃষ্টিতে দেখছিল, তা যে আর কোনোভাবেই রেয়াত করা হবে না, কালকে কিন্তু ভারতের সেনাপ্রধান স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি 2 মিনিটের একটি বাইট দিয়েছেন। কখনো তিনি আগ্রাসী, কখনো আবার এই ভারত যে আদতে বাংলাদেশ এবং পাকিস্তানের উপরে অনেকটা আছে বা প্রভাবশালী, তা কিন্তু বুঝিয়ে দিয়েছেন তিনি সরাসরি কিছুদিন আগের খবর একটিকে টেনে এনে বলেছেন, যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু ভারত সরকার কড়া হাতে জবাব দেবে। প্রসঙ্গত আপনারা জানেন, কিছুদিন আগে পাকিস্তান থেকে একদল পাকিস্তান সেনাবাহিনী সদস্য এবং আইএসআই এর চিফ কেবলমাত্র বাংলাদেশে গেছেন, শুধু তাই নয়, বাংলাদেশের একাধিক জায়গায় তারা গিয়ে বিভিন্ন জায়গায় রেকি করেন। চট্টগ্রামের মতো জায়গায় আইএসআই এর 4 জন আধিকারিক গেছিলেন। অর্থাৎ ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তকে তারা টার্গেট এরিয়ার মধ্যে নিয়ে আসছিলেন। এই ধরনের কিন্তু একাধিক খবর আন্তর্জাতিক মিডিয়ায় নিয়ে আসেন। আর আইএসআই এর মাটি কেন বাংলাদেশের মাটিকে মানে ব্যবহার করতে দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। মানে হঠাৎ করে মোহাম্মদ ইউনূসের এত কেন পাকিস্তান প্রীতি? কিসের জন্য আইএসআই বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চাইছে? কিসের জন্যই বা বাংলাদেশ সরকার এই পাকিস্তান সেনাবাহিনীকে দিনের পর দিন বাংলাদেশের মাটিতে শেল্টার দিচ্ছে, সেই প্রশ্ন কিন্তু সরাসরি কালকে তুলেছেন ভারতবর্ষের সেনাপ্রধান। পাশাপাশি তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, ওই মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদী পাঠানোর যদি ব্যবস্থা করা হয়, তাহলে ভারত সরকার কড়া হাতে দমন করবে। কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের বিমান বাংলাদেশে যাবে, পাকিস্তানের পাসপোর্ট যদি কারোর থাকে, খুব সহজেই বাংলাদেশের ভিসা তারা পেতে পারেন। শুধু তাই নয়, নিজেদের দেশের নাগরিকদের জন্য পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনটাই তুলে দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকতে পারে, কিন্তু পুলিশ ভেরিফিকেশন একটা দেশের ক্ষেত্রে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, অন্তত তার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, তাহলে চিহ্নিত করার একমাত্র মাধ্যমে কিন্তু সেই পুলিশ ভেরিফিকেশনটা। মানে হঠাৎ করে ধরুন আমি বাংলাদেশে গেলাম, পাসপোর্ট অ্যাপ্লাই করলাম,
আমি খুব সহজেই পাসপোর্ট পেয়ে গেলাম, কারণ আমার মিডিয়াম হিসাবে যে পুলিশ প্রশাসন ছিল তারা কিন্তু বাংলাদেশে আর থাকবে না। অর্থাৎ বাংলাদেশের মাটি সন্ত্রাসবাদের আতুরঘর হয়ে যাচ্ছে। অন্তত দক্ষিণ এশিয়ার এই প্রেক্ষাপটে যদি আপনারা ভাবেন, সে কথাই কিন্তু ভারত সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে কালকে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় আমি একটি খবর করেছিলাম, যেখানে ভারতীয় গোয়েন্দারা উর্দু ভাষায় কিছু কথোপকথন শুনেছেন এবং রাত 1টা থেকে 2টোর মধ্যে বাংলাদেশ থেকে ভারতের একাধিক জায়গায় কিছু নির্দেশ আসতে দেখেছেন ভারতীয় গোয়েন্দারা। আর এরপরেই ভারতীয় সেনাপ্রধানের এই তৎপরতা এবং কালকে তিনি যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের এই যুদ্ধ খেলা বা যুদ্ধ উস্কানি দেওয়ার খেলা এবার হয়তো চিরতরে বন্ধ করার সময় এসে গেছে। কালকে ভারতের সেনাপ্রধান আর কি বলেছেন? ভারতের সেনাপ্রধান বলেছেন, যদি প্রশাসনের কথা বলেন তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যতক্ষণ না বাংলাদেশে নির্বাচিত সরকার আসছে ততক্ষণ ভারতবর্ষ সম্পর্ক রক্ষা করবে না। অর্থাৎ এই মোহাম্মদ ইউনূস সরকারকে কার্যত যে পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ, তা কিন্তু কালকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এমনকি ভারতের এই সেনাবাহিনীর কাছে, সেনাপ্রধানের কাছে মোহাম্মদ ইউনূসের থেকে অনেক বেশি মূল্যবান তা হলো বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে। অর্থাৎ ভারত কিন্তু স্পষ্ট বলে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার হলো একটা স্টপ গ্যাপ সরকার, একটা দেশের যা শূন্যস্থান পূরণ করেছে। দুদিন পর নির্বাচন হলে মানুষ যে সরকারকে বেছে নেবে সেই সরকারের সঙ্গে ভারতবর্ষ সম্পর্ক রক্ষা করবে, তার কিন্তু ইঙ্গিত কালকে সেনাপ্রধানের কথাতে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমার দৃঢ় বিশ্বাস শেখ হাসিনাকে নিয়েও কিন্তু ভারত সরকার এই মুহূর্তে নতুন কিছু ভাববেন, কারণ যখন অন্তর্বর্তীকালীন সরকারকে পাত্তাই দিল না ভারতের সেনাপ্রধানের মতো সর্বোৎকৃষ্ট একজন ব্যক্তি, প্ল্যান বি হিসাবে এক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে ফেরানো যায়, কিভাবে নির্বাচন কন্ডাক্ট করা যায়, আওয়ামী লীগকে সাপোর্ট করা যায়, এ বিষয়ে কিন্তু ভারতবর্ষ অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতে কিছু সিদ্ধান্ত নিতে পারে। তবে এরপরে তো স্পষ্ট, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বারবার ধাক্কা খাওয়ার পর মোহাম্মদ ইউনূসের লজ্জা শরম সবকিছু বিকিয়ে দিয়ে তারা জয়শঙ্করকে বাংলাদেশে আমন্ত্রণ জানায়। জয়শঙ্কর এ বিষয়ে এখন অব্দি কোনো প্রতিক্রিয়াই দেয়নি। আর আজকালকে সেনাপ্রধানের এই ধরনের হুমকি বা হুঁশিয়ারি, যেখানে তারা স্পষ্ট বলে দিল এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধর্তব্যের মধ্যে রাখেই না ভারত সরকার। পাশাপাশি তিনি বলেছেন, বাংলাদেশ কেন হঠাৎ করে সন্ত্রাসবাদের কেন্দ্র এরকম একটি দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে। অর্থাৎ সন্ত্রাসবাদের কেন্দ্র মানে পাকিস্তানকে মিন করতে চেয়েছে ভারত। আপনারা জানেন এই সন্ত্রাসবাদের কেন্দ্র এবং পাকিস্তান নিয়ে ঠিক দুদিন আগে জাতিসংঘে ঝড় তুলে দিয়েছে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক। ভারতবর্ষের বিদেশ মন্ত্রক পরিষ্কারভাবে বলেছে, কাশ্মীর আমাদের ভারতের অংশ ছিল, আমাদের ভারতের অংশ ভবিষ্যতেও থাকবে, কিন্তু এই কাশ্মীরকে সামনে রেখে যেভাবে দিনের পর দিন অনুপ্রবেশকারী ঢুকিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করে এই পাকিস্তান সরকার, তা কিন্তু আমরা আর মেনে নেব না। আর এরপরেই ভারতের সেনাপ্রধানের এই ধরনের আগ্রাসী মনোভাব, অর্থাৎ দুদিন আগে পাকিস্তানকে বিশ্ব দরবারে কার্যত অবহেলা স্তরে গিয়ে ধুয়ে দেওয়া এবং ঠিক তার পরের দিন বাংলাদেশকে এই ধরনের হুঁশিয়ারি। আমার মনে হয় ভারত সরকার কিন্তু অনেক দিন পর নিজেদের স্ট্যান্ডটা এবার বদলাতে শুরু করেছেন। তারাও বুঝে গেছেন এই বাংলাদেশের মতো একজন অপদার্থ প্রশাসক যদি এই ক্ষমতায় থাকে তাহলে কোনোভাবে আর উদারতা দেখানোর জায়গা নেই। কারণ দিনের পর দিন বাংলাদেশের জমিকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে ভারতকে অশান্ত করার জন্য। আপনারা জানেন আনসারুল্লাহ বাংলার প্রধান যে নেতা, তাকে জেল থেকে ছেড়ে দিয়েছেন এই মোহাম্মদ ইউনূস। এমনকি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিন্তু জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে একাধিক ক্ষেত্রে যারা ভারতকে অশান্ত করা দায়ে অভিযুক্ত ছিলেন, যাদের বাংলাদেশের আইন আদালত যাবজ্জীবন কারাদণ্ড, কাউকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেই বাবরের মতো খতরনাক এলিমেন্টকে তারা জেল থেকে ছেড়ে দিয়ে রীতিমতো ভারতকে হুমকি হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছেন লাগাতার ভাবে। আর আজকে ভারতের সেনাবাহিনী যে কথাগুলো বলেছেন, আপনি বলতেই পারেন টিট ফর ট্যাট। অর্থাৎ একদিকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক টাকা কমিয়ে দেওয়া, হাসিনাকে সরিয়ে দেওয়ার পিছনে যে চক্রান্ত ছিল তা বিশ্ব দরবারে এক্সপোজ করে দেওয়া, যেভাবে আমেরিকা একের পর এক সম্পর্ক বাংলাদেশের সাথে রক্ষা করছে না, আর তার পাশাপাশি সীমান্তে সেনাপ্রধানের এই ধরনের হুঁশিয়ারি, আমার মনে হয় একেই বলা হয় চাপের নাম বাপ। যে এখন মোহাম্মদ ইউনূস কিন্তু বুঝতে পারছেন, আর বুঝতে পেরেছেন বলেই কিছুদিন আগে ভারতকে বার্তা দিয়ে তিনি বলেছিলেন 7 সিস্টার্স নিয়ে তারা একসঙ্গে কাজ করে উত্তর পূর্ব সীমান্তে এক বৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চান। অর্থাৎ আপনারাও হয়তো বুঝতে পারছেন যে মোহাম্মদ ইউনূস দিনের পর দিন ভারতবর্ষকে উস্কেছেন, হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, এমনকি তার সরকারের সাগরেদরা 7 সিস্টার্সকে নিয়ে নেওয়ার কথা বলেছেন। তার দেশে বসে একদম ইন্টারনাল ওয়েতে ভারতবর্ষের রকে মানে বিভিন্ন ক্ষেত্রে অ্যাটাক করা হয়েছে, ইসকনকে রয়ের দালাল বলা হয়েছে। সেই মোহাম্মদ ইউনূসের এই সরকার এখন ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছেন। কিসের এত ভয়? এতদিন তো যুদ্ধ খেলতে চাইছিলেন, আজকে হঠাৎ করে যুদ্ধের পথ থেকে সরে এসে সম্পর্ক তৈরি করতে চাইছেন। যেখানে আপনাদের আর সরকারের ভ্যালিডিটি 6 মাস নেই, সেখানে আপনাদের সাথে সম্পর্ক যে ভারত সরকার মেনটেন করবে না, তা কিন্তু সেনাবাহিনী কালকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। আর ভারত সরকারের এই ধরনের সেনাপ্রধানের বক্তব্য আমার মনে হয় মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন, কারণ উনি অত্যন্ত বুদ্ধিমান, উনি অত্যন্ত চতুর। যতটা সহজ সরল দেখে মনে হয় একদমই সেটা নয়,
অপদার্থ শাসক হতে পারেন, কিন্তু মানুষ হিসাবে তিনি অত্যন্ত জঘন্য নিম্ন মেধার যে একজন মানুষ, অন্তত দেশ চালানোর রাজনীতি কূটনীতি যে উনি জানেন না, তা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে কার্যত এক্সপোজ হয়ে গেছে। আর এর জন্যই তিনি বাঁচার জন্য, পতন রক্ষা করার জন্য ভারতের সহযোগিতা চাইছেন, নরেন্দ্র মোদীর হাতটা ধরতে চাইছেন। কারণ নরেন্দ্র মোদীর হাত না ধরলে ডোনাল্ড ট্রাম্পের র্যাডিক্যাল অ্যাকশনও কিন্তু অপেক্ষা করছে। সব মিলিয়ে কালকে ভারত সেনাপ্রধানের এই ধরনের হুমকি বা হুঁশিয়ারি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। আমার দৃঢ় বিশ্বাস মোহাম্মদ ইউনূস কিন্তু তার ললাট লিখনটা পড়তে শুরু করে দিয়েছেন। আর কয়েকটা দিন, পতন বোধহয় সময়ের অপেক্ষা। এখন যদি আমি প্রশ্ন করি যে এখন কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি ভয়ে আসছে, আপনারা নিঃসন্দেহে বলবেন আওয়ামী লীগ। কিন্তু আসলে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি ভয়ে আছে আরেকটি দল, তার নাম হচ্ছে বিএনপি। এখন তারা এত ভয়ে কেন? কারণ আওয়ামী লীগ তো মাঠে নাই, এখন বিএনপি দৌড় দৌড় করে ক্ষমতায় চলে যাওয়ার কথা। এবং জামাত যদিও আছে, হ্যাঁ, তারা যতই উত্তাপ ছড়াক না কেন, ভোটের বাক্সে তারা খুব একটা আগিয়ে নেই। তাদের 5% ভোট ছিল, বড়জোর 10-15% ভোট হবে টোটাল এখন, আমি যদি বাড়িয়ে দিই, কিন্তু তাতে তো আর ক্ষমতায় যাওয়া হচ্ছে না। কিন্তু তারপরেও বিএনপি ভয়ে কেন? বিএনপি ভয়ে আছে এই জন্য কারণ একটা চক্রান্ত চলছে, এটা তারা বুঝতে পারছে। এবং এই চক্রান্তটা মূলত দানা বাঁধছে বিএনপিকে ঘিরে, বিএনপিকে কিভাবে আউট করা যায়। এখন এই যে বৈষম্য বিরোধীরা, তারা প্রথমে একটা দল করলো যে নাগরিক কমিটি, এখন বলছে আরেক দল করবে, এবং সেটার দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম, যিনি এখন উপদেষ্টা মন্ত্রী। এখন এইখানে কল কবজা কে নাড়ছে নেপথ্যে, কেউ কেউ বলছে নতুন দলের নেপথ্যে ইউনূস সাহেব আছেন, তার প্রেরণায় তারা করছে। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি যে কেউ করতে পারে, এটা তার গণতান্ত্রিক রাইট, কিন্তু একটি দলকে দাঁড় করানো, ক্ষমতায় নিয়ে যাওয়া পর্যন্ত পেছনে বড় শক্তি না থাকলে এটা খুব অসম্ভব। এখন এই যে নতুন দল করার প্রক্রিয়া চলছে, যারা নেতৃত্ব নেবেন, নাহিদ ইসলাম, আক্তার, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা এগুলোর নেতৃত্বে আছেন, কিন্তু পেছনে কারা আছে? এখন বিএনপি মনে করছে যে সরকার কলকাঠি নাড়ছে, এটা মানে অনেকটা কিংস পার্টির মতো তারা। এবং এই কিংস পার্টি হলে ভয় বেশি, কারণ তার যা সমর্থন আছে, পেছন থেকে সরকার কলকাঠি নাড়লে ক্ষমতায় যাওয়াটা অনেকটা ইজি হয় তার জন্য। এখন আমরা দেখলাম কি যে 32 নাম্বার ভেঙে ফেলা হলো, সুদা সদনে আগুন, আওয়ামী লীগের নেতাদের বাড়ি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আক্রমণ হলো, কিন্তু সরকার নীরব থাকলো। সরকার তাদেরকে মানে টিকিট দিয়ে দিচ্ছে, আক্রমণ করো, সমস্যা নাই, এবং ভেঙে ফেললো। এখানে কোনো প্রটেস্ট হলো না, কেউ ফিরাইতেও গেল না, এবং এখনো পর্যন্ত এটার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিয়েছে, গ্রেফতার হয়েছে, সেটাও আমরা দেখি নাই। তাহলে কথা কি দাঁড়াচ্ছে? নেপথ্যে কে? এবং সরকার যদি তাকে লাই দেয়, আশকারা দেয়, তাহলে কথা কি দাঁড়ায়? এখন প্রশ্ন হচ্ছে যে নতুন দলের নেতৃত্বে ইউনূস সাহেব আছেন কিনা, এবং এইটাতে যদি থাকেন তাহলে ধরা খাবে প্রথম কে? বিএনপি। সুতরাং তারাই বেশি ভয়ে আছে এখন আওয়ামী লীগের চেয়ে। আওয়ামী লীগের তো হারাবার কিছু নেই, তারা ওই যে নিশ্চয় হারাবার ভয় নেই, তারা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু বিএনপির হারাবার ভয় আছে, তার তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আছে, আওয়ামী লীগের তো সেই স্বপ্ন নাই এখন। এখন জামাতে ইসলাম, ইসলামী দলগুলো সাথে হৃদ্যতা কিন্তু বৈষম্য বিরোধীদের আছে, এটা সবাই জানে। এখন এখানে কোনো চক্রান্ত চলছে কিনা, এবং সেখানে ক্ষমতায় যাওয়ার জন্য সরকার তাদের সহযোগিতা করবে কিনা, করছে কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। এখন বিপাকে পড়লে বিএনপি তখন কি করবে? বিএনপিটা কোনো পথ নাই আওয়ামী লীগের কাছে টানা ছাড়া। কারণ এদেরকে ট্যাকেল দেওয়ার জন্য, এদেরকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ হচ্ছে উত্তম শক্তি। সে যতই কোনটা হোক না কেন, তাকে খালি একটু পথ করে দেন বাইর হওয়ার, দেখেন কিভাবে ধুমধাম করে রাস্তা দখল করে, এবং সেটা বিএনপিও জানে। এখন ইউনূস সাহেব যদি তাদের সাপোর্ট করেন তাহলে এক হিসাব, না করলে আরেক হিসাব। তবে ইউনূস সাহেবের যে দুর্বলতা আছে তাদের প্রতি, যেহেতু তিনি এর আগেও বলছেন যে এই ছাত্ররা হচ্ছে তার প্রাথমিক নিয়োগদাতা, এবং নিয়োগদাতা হলে তার কথা তো তার শোনা লাগে কম বেশি, নাহলে চাকরি থাকবে না। এখন চাকরি টিকে রাখার স্বার্থেই হোক, দুর্বলতার কারণে হোক, ভালোবাসার কারণেই হোক, তার একটা নরম চাহনি তাদের দিকে থাকবে হয়তো, এবং এটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করতে পারে এই ছাত্ররা, জামাত, ইসলামী দল। এখন এইটা নিয়ে বিএনপি খুব টেনশনের মধ্যে আছে। প্রশ্ন ওইটাই যে নেপথ্যে কারা? ইউনূস সাহেব তিনি কি আছেন নাকি নাই? মাঠে এখন আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তেমন আলোচনায় নেই, সংঘর্ষের খবর আর তেমন পাওয়া যাচ্ছে না। বাট ক্ষমতাকে কেন্দ্র করে যে দুইটা দল সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে, জামাত ইসলাম এবং বিএনপি।
তাদেরই দুটা ছাত্র সংগঠন, ছাত্রদল এবং ছাত্র শিবির, শেখ হাসিনার সরকারকে উৎখাতে মেটিকুলাস প্ল্যান করে তারা সফল হতে পারলেও আগামী দিনে ক্ষমতাকে কারা টাচ করতে পারবে, কারা মোর ব্যাটার, কারা খুব ভালো মানুষ, এটি প্রমাণের একটা চেষ্টা চলছে। ইতিমধ্যে সংঘর্ষেও জড়িয়েছে, আপনারা খবরটা পাইছেন, বিভিন্ন নিউজগুলো আমার চ্যানেলেও দেখছেন। এই মুহূর্তে এসে ভিডিওর প্রথমে যে অভিযোগটা আপনারা শুনেছেন, এটা নিয়ে ছাত্রদল তেলে বেগুনে জ্বলা উঠছে যে কি আমরা টেম্পু স্ট্যান্ড দখল করি, আমরা এরকম রাস্তাঘাটে চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি। এখন আপনার এলাকায় যে ছাত্রদলের নেতাকর্মীরা আছে, শিবিরের এই যে সেক্রেটারি সম্ভবত তিনি একজন, যে অভিযোগ করলেন, আসলে কি এটা সত্য নাকি মিথ্যা, আপনার লোকাল এরিয়াতে আপনি দেখে কমেন্টে মন্তব্য করবেন। তবে লড়াই অনেকটা জমে উঠেছে। কুয়েটে অলরেডি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় এই ঘটনার জেরে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে, সেইখানেও আসছে নতুন একটা অবস্থান যে গুপ্ত রাজনীতি কারা করে। ছাত্রদলের সভাপতি সেক্রেটারি বলছিলেন যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির, আর এখন শিবির বলছে ভাই আমরা গুপ্ত রাজনীতি করি না, গুপ্ত রাজনীতি যদি কেউ করে থাকো এটা তোমরা করছো, আমরা তো প্রকাশ্যেই করছি। 5ই আগস্টের আগে তোমাদের ব্যানার ধরার জন্য 6 জন লোক ছিল না। এই কথাটা শুনে মনে হলো যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর কথাটাই শিবিরের এই নেতা রিপিটেড করলেন। তো তিনি বলছেন যে এখন তোমাদের পিছনে এই যে হাজার হাজার এলাকার টোকায় ছিনতাইকারী, মানে চাঁদাবাজ, এরাই হচ্ছে তোমাদের ফলোয়ার, আর ছাত্র শিবিরের সব হচ্ছে অরিজিনাল। অপরদিকে আপনার আমি যে দেখি যে শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি আছেন জাহিদুল ইসলাম, তিনি বলছেন যে কুয়েটে এই ঘটনায় ছাত্র শিবিরের কোনো দায় নেই। কুয়েটে কোথাও ছাত্র রাজনীতি বন্ধ হলে তার জন্য ছাত্রদল আসলে দায়ী থাকবে। ছাত্রদল কয়েকদিন ধরে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছে, আর এই ঘটনা নিয়ে যে এই ঘটনার সূত্রপাত হয়েছে, তো বাহিরে থেকে সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালিয়েছে ছাত্রদল। ফুটেজে তারা দেখেছে যে ওই হামলার সঙ্গে নাকি ছাত্রলীগ এবং যুবলীগ সম্পৃক্ত ছিল। ইভেন বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে যখন জানতে চাওয়া হয়, তখন তিনি বলছেন বন্ধ যদি হয়ে যায় এর জন্য ছাত্রদল দায়ী থাকবে, আর ছাত্র শিবির বরাবরই ছাত্রদের সাথে পজিটিভ রাজনীতি করে, ছাত্রদেরকে মডিফাই করার চেষ্টা করে, কিন্তু ক্যাম্পাসে দখলদারিত্ব নৈরাজ্যের সৃষ্টিকারী হচ্ছে ছাত্রদল। অপরদিকে আপনার বলা হয়েছে যে ছাত্র শিবির একটি গুপ্ত সংগঠন, যে মন্তব্য করা হয়েছে, বলা হচ্ছে বিগত 15 বছর ছাত্র শিবির 132 শাখার প্রতিটিতে প্রতি বছর জানুয়ারি মাসে সেট আপ সম্পন্ন হতো, এবং তিনি বলছেন ওই 15 বছরে ছাত্র দলের কোন কমিটিকে যথাসময়ে হয়েছে, বরং আমরা দেখেছি বিভিন্ন স্থানে কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রুপিং লবিং হয়েছে। সুতরাং যারা নিজেদের সংগঠনকে ঠিকমতো চালাতে পারে না, তাদের মুখে অন্য সংগঠন নিয়ে এমন গুপ্ত কথা শোনা শুধুমাত্র হাস্যকর। কারা গুপ্ত সংগঠন আসলে? শিবির বলছে ভাই আমরা তো কমিটি করছি, তোমাদের তো কমিটি হয় নাই। মোটামুটি ছাত্রদলের একটা ধাঁচিয়া উড়াই দিছি। ভিডিওর প্রথমে যে বক্তব্যগুলো শুনছেন, এগুলো নিয়ে ছাত্রদল হয়তো আবার পাল্টা বক্তব্য দিবে। এক ধরনের রাজনৈতিক যুদ্ধ জমে গেছে। নির্বাচনের আগে এটা আরো প্রকট হবে, কারণ সবারই টার্গেট ক্ষমতা। মনে হয় ওই দিন খুব বেশি দূরে না, যখন মানুষ বলবে যে ভাই আগেই তো ভালো ছিলাম। কারণ পরিবর্তনটা কোথায় আসলো? গলাটা একটু ভাঙা, সেই কারণে একটু হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে। বাট আওয়ামী লীগ এমন কিছু কর্মকাণ্ড করেছিল যেগুলোর জন্য সারা বাংলাদেশের মুসলমানরা আওয়ামী লীগকে অপছন্দ করা শুরু করেছিল একটা পর্যায়ে। এটা কিন্তু বাস্তব। কেন? বিভিন্ন ওয়াজ মাহফিলে আমাদের কিছু কিছু আলেমরা রাজনৈতিক বক্তব্য দিতেন, আবার কোরআন হাদিস থেকে কথা বলতেন, যেগুলো আওয়ামী লীগের সহ্য হতো না। যার কারণে অনেক সময় ওয়াজ চলাকালীন হুজুরকে বাধা দেওয়া, মাহফিল বন্ধ করে দেওয়া, প্রশাসনকে ব্যবহার করে অনেক মাহফিল হতে না দেওয়া, এগুলোর কারণে বাংলাদেশের বড় একটা অংশ যে আওয়ামী লীগকে অ্যান্টি ইসলামিক একটা অবস্থানে কিন্তু ভেবে নিয়েছিল। আর 5ই আগস্ট তার রেজাল্ট আমরা দেখলাম। কিন্তু বিএনপি কে এ থেকে শিক্ষা নিয়েছে?
জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা চেষ্টা করছেন, কিন্তু কতটুকু তারা সফল হতে পারছেন। দেখেন, ইসলামী মাহফিলে বিএনপির নেতাকে প্রধান অতিথি করায় বিএনপির আরেক নেতার গ্রুপ মাহফিল বন্ধ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। নাঙ্গলকোট উপজেলার খোসারপাড় নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার কথা থাকলেও স্থানীয় বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় ওই মাহফিল বন্ধ ঘোষণা করা হয়। জানা যাচ্ছে যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহমেদ ভুইয়াকে প্রধান অতিথি করায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়ার সমর্থক গাজী জাফর, গাজী জয়নাল আবেদিন, গাজী নাজির এবং ফয়েজ আহমেদ মাহফিলটিতে বাধা দেন। অন্যদিকে প্রধান অতিথিকে বাদ দিয়ে মাহফিল করলে তার অসম্মান হবে দাবি করে তা বন্ধ ঘোষণা করেন আবার আয়োজকরা। এ নিয়ে স্থানীয় জনগণ বলছে যে এটা আসলে হওয়ার কথা না। আপনার এখানে অনেকের নাম আসছে, আমরা যদি দেখি যে এখন তারা গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে মাহফিল বন্ধ ঘোষণা করছে। কেন? দুই গ্রুপ সংঘর্ষের একটা অবস্থানে চলে যাচ্ছে। গাজী জাফর বলছেন, আমি আব্দুল গফুর ভুইয়ার রাজনীতি করি, আমরা মাহফিলে বাধা প্রদান করিনি। আমরা বলেছি যেহেতু আমার নেতৃত্বে গ্রামে বিএনপির একটি অফিস আছে, তাই মাহফিলের সমস্যা হলে আমরা দায়ী নই। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, জেনেছি, খবর দেখব। বিষয়টা কি বুঝায়? আয়োজকরা কেন বন্ধ করলো? যে বিএনপির একজনকে দাওয়াত দেওয়া হয়েছে প্রধান অতিথি হিসাবে, তো তিনি মোটামুটি রেডি, এলাকায় প্রচার প্রচারণা হয়ে গেছে। এখন আরেক কমিটি বলতেছে যে না ভাই, আমাদের নেতাকে প্রধান অতিথি করো। এখন যারা দাওয়াত দিয়ে ফেলছে তাদের নেতাকর্মীরা বলছে, যদি আমাদের প্রধান অতিথি যাকে দিচ্ছেন তারে দাওয়াত না দিয়া আরেকজনের প্রধান অতিথি করেন, তাহলে তো এখানে একটা সংঘর্ষ হওয়ার সুযোগ আছে। মানে এক গ্রুপ আরেক গ্রুপের গুতাগুতিতে মাহফিলটাই বন্ধ। এখন কি বলবেন বলেন? বাংলাদেশের বিভিন্ন জায়গায় 5% নেতাকর্মী বিএনপি এবং আওয়ামী লীগের, এরা এই দলগুলার 12টা বাজানোর জন্য যথেষ্ট। নেতার চেয়ে কর্মী যারা আছে এরা অতি উৎসাহী থাকে, বাবার চেয়ে নেতাকে বেশি সম্মান করে, প্রিয় অভিভাবক বলে ফেসবুক গরম করে ফেলে, ভাদাইম্যা রাজনীতি করে ধান্দা করে যারা ভাত খায় এরাই কাজগুলো বেশি করে। কেন ভাই এই দেশে এখন কেন মাহফিল বন্ধ হবে? তাহলে তো মানুষ বলবে 3 দিন পরে, আগেই তো ভালো ছিলাম, ঘুরে যদি একই দৃশ্য সামনে আনেন, এগুলা বন্ধ হওয়া উচিত। এমনকি গাইজ আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে। বিশেষ করে শেখ হাসিনার দেশে আসা এবং শেখ হাসিনাকে দেশে আনা, এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলে। মানে আওয়ামী লীগ কর্মী বা আওয়ামী লীগ যারা সাপোর্ট করে তারা কিন্তু বারবার বলে যে শেখ হাসিনাকে তারা দেশে আনবে, শেখ হাসিনাকে দেশে এনে তারা ক্ষমতায় বসাবে। এই কথাগুলো শুনে দেশের মধ্যে যে কর্মীগুলো আছে তারা কিন্তু শুনে বিভ্রান্তির মুখে পড়ে এবং তাদের নিজেরই অনেক ক্ষতি হয়। দর্শক শ্রোতা, তাদের এই আশাগুলো কি সফল হবে শেখ হাসিনাকে দেশে ফিরানো? এবং আপনারা কি চান? আপনারা কি চান যে শেখ হাসিনা দেশে আসুক? এখানে কিন্তু আরও অনেক নিউজ রিপোর্টার যারা কিনা তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের নিউজগুলো সবার সামনে সত্য নিউজগুলো প্রকাশ করে, তাদেরও অনেক নিউজ এইখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।